এমন একটা ফেজ আমার জীবনে এসেছিল যখন আমি প্রচুর অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়েছিলাম। তো আমরা যদি একটা ছাতা নিই, একটা প্রোটেকশন হয়, ঠিক এই স্টোনগুলোই প্রোটেকশনের কাজ করে আমার মনে হয়। এমনও দিন গেছে যে একটা পাথর পড়েছি, খুব দামি পাথর, হ্যাঁ, তারপর থেকে আর কি 1 বছর আমার কাছে কোনো কাজ নেই, মানে এরকমও দিন গেছে। হ্যাজ বিন ডেস্টাইন্ড সবটাই, মানে আজকে আমি মনে করি যে আজকে আমরা যেখানে বসে আছি এটাও কিন্তু ওই সময়টা লেখা ছিল বলেই হয়তো হয়েছে। কিন্তু তুমি যদি কম্পেয়ার করতে বলো, অবশ্যই আমি এই জ্যোতিষ বিষয়টাকে সামনে রাখি, শাস্ত্র বিষয়টাকে সামনে রাখি। অ্যান্ড নাও ইট ডিপেন্ডস কি গভর্নমেন্টটা কি। ভাগ্য লেখেও বরবালা আর বদলায় পরিমল শাস্ত্রী। এবছর পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয়। পথিকৃৎ বসুর পরিচালিত শাস্ত্রীরও এবছর শিরোনামে থাকতে চলেছে। তার কারণ হলো এই ছবির জুটি। এই ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় সহ আরও অনেক বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই বলবো সোহম চক্রবর্তী, তারপরে দেবশ্রী রায় এবং পথিকৃৎ বসু। প্রথমেই জিজ্ঞাসা করবো, কেমন আছো দেবশ্রীদি? আমি ঠিকঠাকই আছি। সোহমটা কেমন আছো? ওই কেমন থেকে মোটা তুলে দাও, এখন এই অবস্থা। ঠিক আছে, আবার দশমীর পর আমার মনে হয়, মানে পুজোর সময় 8 তারিখের পর মনে হয় আবার ভালোই থাকবো। পথিকৃৎদা? যেমন চলে আর কি, কিন্তু এবছর শাস্ত্রী নিয়ে একটু বেশি টেন্সড, কারণ এটা আমার কাছে খুব বড় একটা ছবি এবং বিশাল বড় কাস্টিংয়ের একটা ছবি, এবং খুব আর 3 দিন পরে রিলিজ, তো সেটা নিয়ে একটু টেনশন। একদমই তাই। এবং এখানে আমরা একটা কোটেশনে দেখতে পাচ্ছিলাম যে জ্যোতির্বিদ্যা ভার্সেস সায়েন্স। তো সেক্ষেত্রে তোমরা কতটা এই জ্যোতির্বিদ্যা এবং সায়েন্সে বিশ্বাস করো? আমি তো খুবই বিশ্বাস করি, মানে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি। আমি গাইডেন্স নিয়ে চলি তো, এবং স্পিরিচুয়ালও বটে। তো যেমন সায়েন্সের জায়গায়, অ্যাস্ট্রোলজির জায়গায়। তৈরি মানে এটা নিজস্ব ব্যাপার, মানে যেটা হচ্ছে ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে আমরা ডাইরেক্ট ভিজবো যদি সোজা হাঁটি, মানে তো আমরা যদি একটা ছাতা নিই, একটা প্রোটেকশন হয়, ঠিক এই স্টোনগুলোই প্রোটেকশনের কাজ করে আমার মনে হয়। অবশ্যই দেখো, দুজনকেই সম্মান দেওয়ার মানি। হ্যাঁ, পৃথিবী আজকে এত দূর এগিয়েছে, এগোচ্ছে, সেটাই টেকনোলজি ড্রিভেন এতটা হয়ে গেছে, এতটাই স্ট্রং আমাদের টেকনোলজি সবটাই, তো সেটা তো সম্ভব হয়েছে শুধুমাত্র সায়েন্সের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মনে করি কি এভরিথিং হ্যাজ বিন ডেস্টাইন্ড সবটাই, মানে আজকে আমি মনে করি যে আজকে আমরা যেখানে বসে আছি এটাও কিন্তু ওই সময়টা লেখা ছিল বলেই হয়তো হয়েছে। কিন্তু তুমি যদি কম্পেয়ার করতে বলো, অবশ্যই আমি এই জ্যোতিষ বিষয়টাকে সামনে রাখি, শাস্ত্র বিষয়টাকে সামনে রাখি। অ্যান্ড নাও ইট ডিপেন্ডস কি গভর্নমেন্টটা কি। ঠিক আছে, সে কি তোমার লাইফে প্রপারলি ম্যাজিকটা দেখাতে পারছেন, সে কি তোমাকে সঠিকভাবে দিশাটা দেখাতে পারছেন, গাইড করতে পারছেন। যদি লাকিলি তুমি সেই মানুষটাকে পেয়ে যাও তাহলে অবশ্যই তো ঠিক আছে, আর তা না হলে পরে আমি শাস্ত্রকে কখনো গালাগালি করতে পারি না। ইট ইজ আপন দ্যাট পারসন কি ও মানুষকে কীভাবে লিড করছেন, মিসলিড করছেন নাকি সঠিক দিশাতে নিয়ে যাচ্ছেন। পথিকৃৎদা কি বলবে? খুব একটা মানে ওই আর কি বিশ্বাস আছে খানিকটা, কিন্তু ছোটোবেলা থেকে মা আর কি পাথর টাথর পড়িয়ে রেখেছিলো। কিন্তু একটা সময় মানুষের জীবনে কিছু ফেজ আসে যখন আর কি মানুষ অ্যাস্ট্রোলজারদের ওপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। এমন একটা ফেজ আমার জীবনে এসেছিলো যখন আমি প্রচুর অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়েছিলাম, এবং এমনও দিন গেছে যে একটা পাথর পড়েছি, খুব দামি পাথর, হ্যাঁ, তারপর থেকে আর কি 1 বছর আমার কাছে কোনো কাজ নেই, মানে এরকমও দিন গেছে। এবং তো তো আমার কাছে মনে হয়েছিল এই টপিকটা খুব ইন্টারেস্টিং হবে, যে অ্যাস্ট্রোলজি ভার্সেস সায়েন্স। এবং আমি যত পড়াশোনা করেছি, মানে একটু যতটা এটা নিয়ে ঘাঁটতে শুরু করেছিলাম, তখন দেখছিলাম যে অ্যাস্ট্রোলজির কিছু পার্সপেক্টিভ আছে যেটা সায়েন্স খুব কন্ট্রাডিক্ট করে, এবং আমার মনে হয়েছিল এটা দর্শকদের সামনে নিয়ে আসা উচিত, এবং তাই জন্যই এই সিনেমাটা। এবং যেমন জ্যোতিষবিদ্যায় কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন মাসের 11 তারিখে মানুষ সবচেয়ে বেশি খুশি বা সবচেয়ে বেশি দুঃখে থাকে, এটা জ্যোতিষবিদ্যা বলে আর কি। তাই জন্য মানে যে কোনো অ্যাসাইলামে 11 তারিখেই সবচেয়ে বেশি চেঁচায় লোকে। তো
এবং যেটা সায়েন্স মানে সায়েন্সের কাছে এর কাছে কোনো ব্যাখ্যা নেই। এবং মানে সায়েন্সে যেমন একটা রিসার্চ হয়েছিল 2000 বাচ্চার ওপর, একই সময়ে তারা একই জায়গায় একই টাইম লেন্থে জন্মগ্রহণ করেছিল, কিন্তু দীর্ঘ বছর স্টাডি করার পর দেখা গেছে তাদের প্রত্যেকের জীবনযাত্রা আলাদা, হুইচ ইজ ভেরি কন্ট্রারি টু জ্যোতিষ। তো এইরকম কিছু পার্সপেক্টিভ আছে সিনেমাটায়, এবং লাস্টে গিয়ে কি হয় সেটা দেখতে গেলে মানে সেটা জানতে গেলে আর 3 দিনের অপেক্ষা, এবং 8 তারিখে শাস্ত্রী দেখে জানতে হবে। ঘন্টাটা এই জন্য বাজালাম যাতে তোমার ঘুম ভাঙে। তুমি তো কাউকে কালের ঘেরা টোপে ফেলে দিলে। ঠিকই, এবং পরিচালক এবং প্রযোজক 16 বছর পর আবার একটা জুটিকে ফিরিয়ে আনা, এটা মানে তোমরা বললে যখন, তখন এনাদের কাছ থেকে মানে দেবশ্রীদি এবং মিঠুনদার কাছ থেকে কি রিয়াকশন পেলে তোমাদের দুজনের কাছ থেকেই জানবো। দেখো, প্রথমে যখন পথি আমার কাছে গল্পটা নিয়ে এসেছিল, এটা দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে এটা আমাদের পুরো ইন্সপায়ার্ড আমরা। তো সুতরাং যখন ওয়ান লাইন একটা নিয়ে আসে, যখন আমরা দেখতে পাই যে কীভাবে কী এগোবে গল্পটা হতে পারে, খুব ইন্টারেস্টিং আমার লাগে। এবং তারপর না যখন একটু ম্যাচিওর করা হয়, তখন মনে হলো যে এই ক্যারেক্টারটা একমাত্র আমি দেখতে পাচ্ছি মিঠুন আঙ্কেলকে, মিঠুন চক্রবর্তী, ওই লার্জার দ্যান লাইফ, ওই তার ওরা সবটা মিলিয়ে। এবং অ্যাক্টিংটা তো ছেড়েই দাও, বললামই না, সেটা স্পর্ধা হবে। তো সুতরাং সেই ক্ষেত্রে মিঠুন আঙ্কেলকে ফোন করে যাওয়া, এবং সেই ভাগ্যবশত তিনি তখন কলকাতাতেই শ্যুট করছিলেন। আমি গেলাম, গিয়ে বললাম যে দেখো এরকম এরকম ব্যাপার। প্রথমেই বললো, দেখ 10 মিনিট দেবো, তুই আমাদের শোনা, যদি পছন্দ না হয় আমি কিন্তু করবো না। আর আমি তোমাকে জোর করছি না, কিন্তু 100% আমার এটুকু বিশ্বাস যে তুমি না বলতে পারবে না। তো ফাইনালি যখন শোনালাম, তখন ওই 10 মিনিটটা কম করে 35 থেকে 50 মিনিট হয়ে গেল। এবং বাইরে যখন ডিরেক্টর ঘোরাফেরা করছেন, তাকে বলছে দাঁড়া শুনি গল্পটা। তো এরকম হয়েছে, অ্যান্ড ফাইনালি রাজি হলেন। তারপর হলো এত সুন্দর একটা ফ্যামিলি ড্রামা তৈরি হলো, একটা ফ্যামিলির দিকটা যখন তৈরি হলো, তখন এলাম যে ওয়াইফের ক্যারেক্টার ঠিক আছে, এবং দুর্ধর্ষ একজন অভিনেত্রীকে চাই। কে? চুমকি আন্টি। গেলাম, চুমকি আন্টিকে বললাম, চুমকি আন্টি শুনলেন, এবং শুনেও তিনিও রাজি হয়ে গেলেন। ঠিক আছে, এবং তার মানে বুঝতে পারছি যে না, তার মানে এই মানুষগুলো এতগুলো বছরের যুগ যুগ অভিজ্ঞতা সম্পন্ন, সেখানে তারা যখন ইন্টারেস্টিং ফিল করছেন, কারণ আজকে দেখো তাদের নতুন করে আর কিছু পাওয়ার কিন্তু নেই, এখন তারা দেবেন। তো সুতরাং সেইখান থেকে সেই মানুষগুলো যদি এতটা কনফিডেন্ট হন, তাহলে তো কোথাও আমরা ঠিক পথেই রয়েছি। ঠিক পথে রয়েছে, এবং মানে বোঝাই যাচ্ছে ছবি হিট হতে চলেছে 100%। তুমি বলে দিলে, এবার দর্শকদেরকে এটাই বলার যে এক্স্যাক্টলি আমাদের কি পরিশ্রম গেছে, আমাদের কি টেনশন গেছে, কোনো কিচ্ছু জানতে হবে না। আপনারা শুধু নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন, তাতেই আমরা মানে সার্থক হবে আমাদের সব কিছু, এবং আরও জোর পাবো আরও ভালো ভালো ছবি তৈরি করার। পথিকৃতদার কাছে যাব, যে কতটা আর কি টেনশন কাজ করেছিল, বা কিভাবে রাজি করালে সেই বিষয়টা যদি বলো। প্রথম কথা বলতে গেলে এই গল্পটা অ্যাকচুয়ালি আমি যখন বিট্টুদার কাছে নিয়ে আসি, এবং মানে আমার স্বপ্নের থেকে ওর বেশি স্বপ্ন হয়ে দাঁড়ায়, এবং একদিন ফোন করে আমাকে বলে যে রাজারহাটে অনেক দূরে একটা স্টুডিওতে শুটিং হচ্ছিল, সেখানে গিয়ে মিঠুনদাকে ন্যারেট করা। এবং যে গল্পটা বললো আর কি, মিঠুনদা প্রথমে বলেছিল 10 মিনিট একটা সময় দেবো, এবং তারপরে একটা দীর্ঘ সময়ের পর মানে বেরিয়ে প্রথম দিনই বলেছিল যে আমি ছবিটা করছি। তো তারপরে আমাদের মনে হয়েছিল যে দেবশ্রীদির কাছে একবার গিয়ে, সেটাও আর কি টলি ক্লাবে একদিন আমরা মিট করলাম, এবং সেখানে একটা মানে অনেকক্ষণের ন্যারেশন আর কি, এবং দেবশ্রীদি কিছু কিছু ইনপুট দিল আর কি, এখানটা এরকম করলে এরকম হয়, ওরকম করলে। তো সেটার পরে দুজনে অনবোর্ড হয়, এবং এনারা দুজন ছাড়াও দেয়ার ইজ এ হিউজ স্টার কাস্ট ইন দ্য ফিল্ম। মানে অপুদা, ওদিকে রনিদা, ওদিকে অনির্বাণ দা, ওদিকে কাঞ্চন দা, অম্বরীশ দা, সৌরসিনী, বিট্টুদা, এবং অপুদা, এবং মানে আরও কিছু নাম হয়তো মিস করছি, কিন্তু মানে ইটস এ কমপ্লিট প্যাকেজ আর কি। মানে এবং এমন কিছু সিন আছে যে কাকে ছেড়ে কাকে দেখবেন, এরকম একটা সিনারিও ক্রিয়েট হবে। বাট ইটস এ ভেরি ফ্যামিলি ফিল্ম, মানে একটা সাধারণ মানুষের গল্প। বাট ইটস এ ভেরি ফ্যামিলি ফিল্ম, একটা সাধারণ মানুষের গল্প, এবং সাধারণ মানুষের স্বপ্ন দেখার গল্প, এবং সেই স্বপ্নের সাথে আমার মনে হয় 8 তারিখে মানুষ খুব ভালোভাবে রিলেট করবে। ঠিকই। দেবশ্রীদি, তোমার কাছে যেটা প্রশ্ন, যে এতদিন পর তুমি আর কি ছবি করছো, সেক্ষেত্রে সরলার চরিত্রটা কি ততটাই সরল মনে হয়েছিল যাতে তুমি এই ছবিটার জন্য যে হ্যাঁ বললে? না দেখো, ওভারঅল মানে সাবজেক্টটা আমার ভালো লেগেছে। মানে ইনফ্যাক্ট বিট্টু যখন বললো যে আমি একটু দেখা করবো একটা ছবির বিষয়, ঠিক তার আগে আমি 4খানা ছবি না করেছি, হ্যাঁ পছন্দ হয়নি। তো আমি ওই মেন্টালিটি নিয়ে যাচ্ছি, হয়তো একেও না বলতে হবে বিট্টুকে,
কি আনছে ভগবান জানে, এরকম এরকম একটা মানে করে ভেবে গিয়েছি। যখন শুনলাম তখন ভীষণ ইন্টারেস্টিং লাগলো। আলো ঠিক আছে, আমি করছি ছবিটা। একদমই। এবং 16 বছর পর তোমাদের আবার আমরা দেখতে পাবো বড় পর্দায়। সেক্ষেত্রে মিঠুনদার মধ্যে কোনো কি পরিবর্তন দেখতে পেয়েছো, নাকি সেই মানুষটা এখনও সেরকমই বর্তমান? সেই না না, কোনো পরিবর্তন না। আমরা একসঙ্গে যেভাবে কাজ করেছি ঠিক সেভাবেই কাজ করেছি। মিঠুনদার সঙ্গে কাজ করা মানে হই হই করে, আনন্দ করে, মজা করে কাজ করা। তো আমিও খুব এনজয় করি মিঠুনদার সঙ্গে কাজ করতে। আর এত বড় মাপের শিল্পী যখনই স্ক্রিন শেয়ার করি আমার ভালো লাগে। আমরা দুজনেই মানে কথা বলে নিয়ে আমরা সিনগুলোকে করি, আমাদের ভালো লাগে, খুব এনজয় করি। হই হুল্লোড়, তারপরে আমার পেছনে লাগে মিঠুনদা, আমি রেগে যাই, আমি কিছু গালাগাল দিই, মানে এই চলে, মানে খুনসুটি চলে। আর কারণ হচ্ছে মিঠুনদা অ্যাকচুয়ালি মানে আমার কোস্টার শুধু নয়, আমার ফ্যামিলি ফ্রেন্ডও বটে। কারণ হচ্ছে মিঠুনদার ফ্যামিলিকে আমি চিনি, আমার ফ্যামিলিকে মিঠুনদা চেনে। আমাদের একটা মানে আলাদা একটা সম্পর্ক। তো সেই একটা সম্পর্ক প্লাস আমার কোস্টার মিঠুনদা, সব মিলিয়ে একটা মানে উই ফিল মানে খুব ব্যাপারটা একটা কমফর্ট জোন আছে মিঠুনদার সঙ্গে কাজ করতে। একদমই তাই। এবং সোহমদাকে আরেকটা বিষয় যেটা জিজ্ঞাসার বিষয়, যে ছবিতে একটা মানে অভিনয় করছো এবং প্রযোজনার দায়িত্বে, মানে সেখানে কি দায়িত্বটা আরও অনেকটা বেশি বেড়ে গেল মনে হয়? নিশ্চয়ই তাই, মানে দায়িত্বটা তো চূড়ান্ত বেড়ে থাকে। কারণ দেখো এই ধরনের সব মানুষগুলো রয়েছেন, একজন দিকপাল, ঠিক আছে, দুজন মেগাস্টার, এবং তারা যখন ফ্লোরে রয়েছেন তো তখন না মানে অ্যাজ এ প্রডিউসার হিসেবে একটা দায়িত্ব থাকে যে যেন কোনো রকমভাবে প্রোডাকশনের তরফ থেকে তাদের কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। এটা আমার যেদিনকে যে রোজ শুটিং থাকতো তা নয়, কিন্তু যেদিনকে আমার শুটিং থাকতোও না, আমি গিয়ে অন্তত দেখতাম অ্যাজ এ সর্ট অফ রেসপেক্ট টু দেম, কি তারা রয়েছেন, আমি গিয়ে দেখে জাস্ট ওভারঅল একবার দেখে নেওয়া, যাতে কোনো অসুবিধা না হয়, যদি কিছু হয় সেটাকে ইজিলি সর্ট আউট করে দেওয়া। তো এটা তো একটা বাড়তি দায়িত্ব থাকে। প্লাস এট দ্য সেম টাইম যে এই এত বড় গ্র্যান্ডারের একটা ছবি, যেখানে আমরা বারবার বলছি যে এইবার পুজোর সব থেকে বড় ছবি, তো সুতরাং সেখানে অনেক কিছু ইনভলভ থাকে। এছাড়াও ইমোশন তো বটেই, অ্যাট দ্য সেম মানে ইমোশনটা সব কিছুর ঊর্ধ্বে আমি মনে করি, বাট অ্যাট দ্য সেম টাইম তো মনিটারিলি একটা ইনভলভ থাকে। তো সবটা সেটা কি কতটা ইজি হবে না হবে, কারণ জানি আমি প্যারালালি একটা আরও দুটো ছবির সঙ্গে কম্পিট করব, কিন্তু কোথাও কনফিডেন্সটা থাকে যে না ছবিটা তো ভালো বানিয়েছি, সাবজেক্টটা আমাদের স্ট্রং, যেটা মানুষ অনেক ইজিলি রিলেট করতে পারবেন। তো সুতরাং সেইখানে সবটাই একটা দায়িত্বের একটা রেসপন্সিবিলিটি, সবটা মিলিয়ে চলে। অ্যান্ড অ্যাক্টার হিসেবে তো যখন ক্যামেরার সামনে থাকবো তখন তো ঠিক আছে, অ্যাক্টিং সত্তাটা তখন তো সেটা বহিঃপ্রকাশ ঘটবেই, চেষ্টা করব। এই সমস্ত মানুষদের সঙ্গে দাঁড়িয়ে অ্যাক্টিং করাটা একটা ইটসেলফ একটা টাফ বিষয়, টেনশনের বিষয়, কিন্তু ঠিক আছে, তাদের থেকে তো দেখেছি, তাদের থেকেই তো শিখেছি, সবটা মিলিয়ে প্যারালালি একটা চলেছে। হ্যাঁ, বাট এটাই যে আলটিমেটলি শাস্তিটা ভালো হোক, এবং তবেই মনে হয় দুটো সত্তাই কিন্তু সমানভাবে সার্থকতা লাভ করবে। এবং একটি গানও মুক্তি পেয়েছে আমরা দেখলাম, তো সেক্ষেত্রে দুখানা গান মুক্তি পেয়েছে, এবং তার মধ্যে দেখলাম একটাতে মিঠুনদা এবং দেবশ্রীদি শাড়ি পাঞ্জাবি পরে মানে ভীষণ এনার্জেটিক, এবং ওখানে রসায়নটাও ধরা পড়ছে। সেক্ষেত্রে তোমাদের এনার্জিটাও কি সেভাবে বুস্ট পেয়েছে ওনাদেরকে দেখে, সেটা যদি একটু বলো। প্রথমে প্রতিকৃতদার কাছে যাবো। প্রথমে তো হচ্ছে যে এই পুজোর গানটা অ্যাকচুয়ালি মানে প্রডিউসার সাহেবের ইনপুট ছিল, এবং সেখান থেকে রিলিজ করবো, পুজোর গান হবে না, এটা হতে পারে, ঠিক আছে। এবং এই দুজন মানুষ রয়েছেন, সেটা তো মানে তাহলে একদম মানে লুপ্পা বলতে আউট হয়ে যাওয়া, ঠিক আছে। তো সুতরাং একদম মানে সেই মতো আগে আমি ভেবেছিলাম যে এখানে একটা গ্র্যান্ডার বড় গান থাকবে, ঠিক আছে। 16 বছরের জুটি, এটা আমি জানতাম কি এটা ছবির আমার একটা ইউএসপি। তো সুতরাং যা একদম তাই, এক্স্যাক্টলি তাই। এবং সেই মানুষজনকে তাদের কেমিস্ট্রিটা আমি দেখাবো না, আটমস্ত চেষ্টা করব। তো সেখানে আমি প্রতীকে বলি, প্রতীক যাই হবে পুজোর গান কিন্তু মাস্ট, কারণ পুজোর সময় রিলিজ করছি। কারণ ছবি যখন আমরা ফ্লোরে যাইনি তার আগে থেকেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছি কি 2024-এ আমরা পুজোতে আসছি ছবিটা নিয়ে। তো পুজোর সময় এত বড় ছবি হবে, পুজোর গান থাকবে না, হয় না। এবং এছাড়াও বিষয়টা, শাস্ত্রীর বিষয়টা হচ্ছে মানে খুবই একটা গুরুগম্ভীর বিষয় নিয়ে আর কি ছবি। তো সেক্ষেত্রে মানে তোমরা কোনো কি এরকম স্মৃতি কুড়িয়েছো যেটা সারা জীবন মনে থাকবে এই শাস্ত্রীর জন্য? এই ছবি দিয়ে প্রথমে দেবশ্রী। হ্যাঁ, মনে থাকবে, কারণ হচ্ছে এটা সিগনিফিকেন্ট ডে, হচ্ছে 8ই অক্টোবর। 8ই অক্টোবর আমাদের শাস্ত্রীর রিলিজ হচ্ছে, এবং 8ই অক্টোবর মিঠুনদা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে। তো এইটা হয়তো একটা খুব সিগনিফিকেন্ট ডে, এটা সবার মনে থাকবে। তোমার কাছে যাবো, এটাই কি কারণ? একদম তাই, এটা সব থেকে বড় সম্মানের, মানে শাস্ত্রী তো এমনিই সম্মানিত,
এত তারকা মণ্ডলী, এত মেগা স্টাররা রয়েছেন, কিন্তু তারপরেও মিঠুন আঙ্কেল সেই দিনকে 8 তারিখ ছবি রিলিজ, 8 তারিখে মহাপঞ্চমী, 8 তারিখে মিঠুন আঙ্কেল আমাদের প্রত্যেকের বাঙালির গর্ব, সেই মেগাস্টার আবার হাতে পেয়ে যাচ্ছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এটা তো শাস্ত্রীর পরিধিকে বাড়িয়ে দিল, শাস্ত্রীর সম্মান গৌরবটাকে অনেক বাড়িয়ে দিল। আমরা তাতে নিজেরা সম্মানিত, নিজেরা আমরা গর্বিত। এবং দেবশ্রী জিজ্ঞাসা করব, তুমি তো ইন্ডাস্ট্রিতে বহুদিন, প্রচুর ছবি তোমার ঝুলিতে রয়েছে, সেক্ষেত্রে মানে সেই পরপর অনেকগুলো জেনারেশন তুমি দেখেওছো এবং তাদের সঙ্গে কাজও করেছো, সেক্ষেত্রে পার্থক্যটা তুমি এখনো অবধি কী কী লক্ষ্য করো? পার্থক্য এটাই হচ্ছে, যখন আগে আমরা কাজ করতাম তখন একটা ফ্যামিলির মতো কাজ করতাম এবং আমাদের বেশ অনেক দিন ধরে একটা ছবি হতো। এখন তো শুনছি 12 দিনে শেষ হচ্ছে, 15 দিনে শেষ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের যখন ইনডোর হতো তখন হই হই করে কাজ করতাম। ধরো পাশের ফ্লোরে কেউ একজন শিল্পী আছে, সে শর্ট দিয়ে চলে এলো আমাদের সঙ্গে দেখা করতে, বা আমি অন্য ফ্লোরে চলে গেলাম তার সঙ্গে কথা বলতে, বা দুপুরবেলা জমিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া। হ্যাঁ, আর আউটডোরে গেলে আমার যারা মানে সিনিয়র শিল্পী, যেহেতু আমি ছোট, চুমকি কোন ঘরটা পেয়েছে, চুমকি ঠিক আছে কি না, ও খাবারটা পেলো কি না, তো এই জিনিসগুলো মিস করি। এবং যখন ছবিটা শেষ হয়ে যায় তখন তো সবার চোখে জল, যে আবার কবে দেখা হবে, সব শিল্পীরা আমরা যে একসঙ্গে কাজ করতাম। তো সেই সব ফিলিংস আর আমরা পাই না এখন কাজ করতে গিয়ে, সেটাকে মিস করি। এবং প্রডিউসার ডিরেক্টর মানে একটা যে মানে ফিল্মের ওপর ভালোবাসা, একটা যে মানে ডিরেক্টর যে একটা মানে ইয়ের মতো, অভিভাবকের মতো, সে বড় হোক ছোট হোক, সে লিড করে নিয়ে যাওয়া, হ্যাঁ কি হবে না হবে। আর প্রচুর বড় পরিচালকের সঙ্গে কাজ করেছি, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে। ইনফ্যাক্ট আমি সেগুলো মিস করি। এবং তরুণ মজুমদারের মতো পরিচালক, তারপরে তপন সিংহ, ওদিকে বিজয় বসু, ওদিকে বিভূতি লাহা, কার সঙ্গে কাজ করিনি। হ্যাঁ, এমন কোনো মানে বড় ডিরেক্টর নেই যে আমি কাজ করিনি। হ্যাঁ, ওদিকে অপর্ণা সেন, ওদিকে গৌতম ঘোষ, মানে কোনোটা বাদ নেই, ঋতুপর্ণ ঘোষ, সব রকম পরিচালকের সঙ্গে কাজ করেছে। এবং আমার সৌভাগ্য, উত্তম কুমার, সুচিত্রা সেন যাদের সঙ্গে কাজ করেছে, যে পরিচালকের সঙ্গে, তাদের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের কাছে অনেক কিছু শিখেছি। তো সেই জিনিসগুলো আমার মনে হয় ঈশ্বরের কৃপা। ঈশ্বর যদি কৃপা না করতেন এইসব পরিচালকদের আমি পেতাম না, আর অনেক কিছু প্রায় শেখা হতো না। তা আমি অনেক শিক্ষা লাভ করেছি এদের কাছ থেকে, তো সেইগুলো খুব মিস করি, সেই সব পরিচালকদের মিস করি আমি। একদমই তাই। এবং তোমাদের দুজনের কাছে যাব, যে শুটিংয়ের মাঝখানে মিঠুনদা অসুস্থ হয়ে পড়েছিল, তো সেক্ষেত্রে তোমরা সেখানে সেই চাপটাকে কিভাবে মানে ম্যানেজ করেছিলে বা হ্যান্ডেল করেছিলে, আমি সেটা আর কি জিজ্ঞাসা করব। দেখো, চাপ না সেই অর্থে একটাই ছিল, যে সেটা হচ্ছে মানুষটা অসুস্থ হয়ে পড়েছে সেইটাই। তার সঙ্গে প্রজেক্ট যে হ্যাম্পার হতে পারে সেটা একবারও আমার মাথাতে আসেনি, ঠিক আছে। এবং ভেরি অনেস্টলি বলছি, ওই মানুষটা বেডে শুয়ে আমাকে বলেছে, বিট্টু সরি রে। বললাম তুমি আগে সুস্থ হও, তুমি সরি কী জন্য, ঠিক আছে, এটা কি এক্স্যাক্টলি তাই। এবং সেই মুহূর্তে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়েছে কলকাতাতে থেকে, আমার সেখানে প্রজেক্ট চলছে শাস্ত্রী, সেখানে আমি থাকবো না, মানে আগে তো মানুষটার সুস্থতা প্রার্থনা করা, তিনি সুস্থ হোক, পরে আমরা আবার শিডিউল দেখবো, সব দেখা যাবে এখন। তো সুতরাং সেই মানুষটাকে আগে সুস্থ করাটা আমাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। ভগবানের আশীর্বাদে, এত অগণিত ফ্যানদের প্রার্থনায় উনি যে আবার সুস্থ হয়ে গেছেন, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি, আরও এটা ওনার একটা চরম আশীর্বাদ, চরম ভালোবাসা। তো সুতরাং সেই মানুষটা তখন অসুস্থ হয়েছিল, ওনার শারীরিক যে চাপ সেটা আমাদের চাপ হয়েছিল, বাট দ্যাট ওয়াজ নট অ্যাট অল রিলেটেড উইথ দ্য ফিল্ম। আমার খুব মনে হয় যে মিঠুনদা না এতটাই কাজ পাগল মানুষ, মানে উনি হোটেলে বসে থাকলে মানে পাগল হয়ে যায়। মানে আমার এখনও মনে আছে, যখন আর কি হসপিটালে ঢুকছিল তখন আর কি ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সহকারী ছিল, গণেশ বলে, তো ওকে বলছে যে কন্টিনিউটি আংটিগুলো নিয়েছিস, মানে তখন অ্যাকচুয়ালি ভাবছে যে মানে যে 1-2 ঘন্টা পর শুটিংয়ে যাবে। তো হি ইজ ভেরি ডেডিকেটেড। এবং অসুস্থ হওয়ার মনে হয় 4-5 দিন পর আমরা আবার শুটিং মানে শুরু করে দিয়েছিলাম। তো ওটা মানে মিঠুন চক্রবর্তীই পারে। এবং মানে আমি আরও অ্যাড করতে চাই, মানে আমি আরেকটা ছবি করেছি, সেখানে কিন্তু পুরো হাত ভাঙা অবস্থায় ছবিটা করছে। তো মানে ওটা মিঠুনদা ছাড়া মানে অন্য কোনো আর্টিস্ট মানে আমি জানি না, মানে হয়তো করতো না, মানে হাত ভাঙা অবস্থা। এবং এছাড়াও এই যে আরও একটা বিষয় যেটা বলার, যে
প্রমোশনের ক্ষেত্রেও আমরা দেখছি সাংঘাতিকভাবে পুরো প্রমোশন হালকা করা অবস্থায় যাচ্ছে পড়ে যে মানে সেই মানুষটা, তো সেক্ষেত্রে তো মনে হয় এই ছবিটা নিয়ে মানে তোমাদেরও অনেক আশা আর কি রয়েছে। আশা তো ডেফিনেটলি আছে, এত বছর পর কাজ করলাম মিঠুনদার সঙ্গে এত সুন্দর একটা সাবজেক্টে, আশা তো ডেফিনেটলি আছে। এবং আমার বিশ্বাস যে এই ছবি খুব মানুষ গ্রহণ করবে এবং আমার মনে হয় সাকসেস হবে। তাই সামনে পুজো আসছে, পুজোর জন্য দর্শকদেরকে কি বলবে, এবং সামনে ছবিও আছে, সেই ছবি নিয়ে দর্শকদেরকে কি বলবে? আমি একটাই কথা বলবো যে পুজো এসে গেছে আর 3 দিন বাকি, সবাই আনন্দ করবে। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব, তো সবাই উৎসবে মেতে উঠবে, খাবে দাবে, প্যান্ডেল হপিং করবে, সব কিছু করবে। কিন্তু বাঙালিদের আরেকটা জিনিস আছে যে ছবি দেখা। হ্যাঁ, পুজোয় কী স্পেশাল ছবি বেরোলো সেগুলো দেখা। তো আপনারা যখন ছবি দেখার কথা ভাববেন তখন অবশ্যই শাস্ত্রী দেখবেন, কারণ আমার মনে হয় শাস্ত্রী একটা অন্য ধরনের ছবি, একদম বাংলা ছবি, এরকম হয়নি কোনো দিনও। এই প্রথমবার এরকম ধরনের সাবজেক্ট নিয়ে করা হলো শাস্ত্রী, এবং আমি আশা রাখি এবং আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে শাস্ত্রী। একদম, দেখো পুজো মানে আমাদের কাছে একটা তো উৎসব, বাঙালি সব থেকে বড় উৎসব। তো সব থেকে বড় উৎসবে সব থেকে বড় এবার পুজোর ছবিটা আসছে শাস্ত্রী। তো সুতরাং খাওয়া দাওয়া হই হুল্লোড়, ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা যেমন থাকবে, তার পাশাপাশি শাস্ত্রী দেখা যেন অবশ্যই হয়। তো সুতরাং শাস্ত্রী দেখুন এবং ছবিটাকে সুপার ডুপার হিট করে তুলুন। পরিচালক কি বলবে? এইটুকুই বলার যে দর্শকদের যে বাংলা চলচ্চিত্র এখন যে ট্রেন্ডের ছবি চলছে সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য ধরনের একটা ছবি, এবং ফ্যান্টাসি জনরায় খুব একটা বেশি ছবি হয়নি। আমি যদিও ফ্যান্টাসিটা কী অ্যাকচুয়ালি সেটাই বেশি ফোকাস না করে আমি বলছি যে অন্য ধরনের একটা প্রচেষ্টা করা হয়েছে, এবং ধন্যবাদ জানাতে চাই দুই প্রডিউসারকে, বিট্টুদা এবং রানেদাকে, যারা এই ছবিটাকে বাস্তবায়িত করেছে। এবং আমার মনে হয় যে ত্রয়ী সেই জুটিকে যতটা মানুষ ভালোবেসেছিল এই পুজোতে আবার সেই একইভাবে ভালোবাসবে। এবং দর্শকদের কাছে অনুরোধ, একবার এসে হলে গিয়ে শাস্ত্রী দেখবেন, ঠকবেন না। আর বদলায় পরিমল শাস্ত্রী। লোকটার থেকে পাবলিক সাপোর্ট সরিয়ে নিলেই ওর হীরক রাজ্য এবং মগজ ধলাই দুটোই বন্ধ হয়ে যাবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।